দর্শক, সকালে 11টার পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের দাবিতে যমুনার সামনে রণক্ষেত্র হলো একবার, কিন্তু দুপুরের পরে বিকেলে আবারও ইনকিলাব মঞ্চ তারা যমুনার অভিমুখে পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা, আবারও রণক্ষেত্র এবং ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতৃত্বের রাবার বুলেট খাওয়া, আহত হওয়া, তাদেরকে লাঠিপেটা করা, হাসপাতালে যাওয়া, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা, পুলিশের বক্তব্য, সাংবাদিকদের আহত হওয়ার ঘটনা, বেশ কয়েকজন উল্লেখযোগ্য পরিচিত মুখের আহত হওয়ার ঘটনা, এই ব্যাপারগুলো সাথে জামাতের জয়েন্ট সেক্রেটারির হাসপাতালে ছুটে যাওয়া, নাসিরউদ্দিন পাটোয়ারির নতুন করে আবার ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা, একজন সংসদ পদপ্রার্থী হয়েও এই ব্যাপারগুলো কি ইঙ্গিত দিচ্ছে? সর্বশেষ খবরে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের ব্যানারে শাহবাগে আবারও সমবেত হওয়ার চেষ্টা চলছে। চলুন একটু জেনে দেখি যে কি ঘটলো দুপুরের পর থেকে। ইনকিলাব মঞ্চ কেন আবারও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক দফা সংঘর্ষের পরে আবারও কেন পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হলো? ব্যাপারটা কি নির্বাচন কেন্দ্রিক ব্যাপার কিনা? পুলিশই কেন এত বেশি মারমুখী হলো? এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সে আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভি। দর্শক, ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা আপনারা নিশ্চয়ই এরই মাঝে জানেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার ইতিমধ্যেই বেশ পরিচিত মুখ এবং তারা আহত হয়েছে। জাবেরের পায়ে একাধিক রাবার বুলেট লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ তথ্য দেখলাম এরকম যে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সালাউদ্দিন আম্মারকে আহত করা হয়েছে, তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেই ছবিগুলো আমাদের কাছে থাকলেও সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাতে চাই না, কারণ ইউটিউবের সেন্সিটিভিটির কারণে সেই ছবিগুলো ইউটিউবের কাছে আপত্তিকর ছবি হতে পারে, সেই কারণেই সেই ব্যাপারে আমরা যেতে চাই না। কিন্তু ইতিমধ্যেই আপনারা ব্যাপারগুলো জানেন। যে ব্যাপারগুলো আমরা হয়তো জানি না কিংবা ভাবতে পারছি না, সেই ব্যাপারগুলো নিয়েই বরং আমাদের আলোচনায় যাওয়াটা উচিত। এই যে ঘটনা ঘটল, সকালে এক দফা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হলো, জলকামান মারা হলো, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সব কিছু হলো। পুলিশের রমনা অঞ্চলের ডিসি মাসুদ সহ অনেক পুলিশ সদস্য, অনেক আন্দোলনকারী আহত হলেন। এই ঘটনার পরে ইনকিলাব মঞ্চের আবারও আজকে যমুনা অভিমুখে কেন পুলিশের ব্যারিকেড ভেঙে তাদেরকে যেতে হলো? আন্দোলন করার কি আর কোনো জায়গা নেই? যমুনার মতো এই মুহূর্তে দেশের সব থেকে যে সেন্সিটিভ জায়গা, সব থেকে সিকিউরড এলাকা, বাংলাদেশে এই মুহূর্তে তো সিকিউরড এলাকা তিনটা হওয়ার কথা। সেটা হচ্ছে যে বঙ্গভবন, যমুনা, আর একটা হচ্ছে ক্যান্টনমেন্ট সেনানিবাস। এই তিনটা সিকিউরিটি এলাকার একটাকে বেছে নেওয়া কেন? আন্দোলন করতে হলে যমুনার সামনে কেন যেতে হবে? এই ব্যাপারগুলো সবার মাথায় এভাবে কেন কাজ করছে? এক দফা সংঘর্ষ হলো, সেই সংঘর্ষে তারাও একবার আক্রান্ত হলো, আবারও কেন নতুন করে তাদেরকে যেতে হবে? তাদের কাছে কি বিকল্প ছিল না কিনা? তারা শাহবাগে আন্দোলন করতে পারতো কিনা? তারা ব্যারিকেড না ভেঙে শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যেতে পারতো কিনা? সরকার এরই মাঝে বলেছে তাদের দাবি অনুযায়ী জাতিসংঘের প্রতি আহ্বান জানানোর কথা সরকার জানিয়েছে, যে জাতিসংঘের তত্ত্বাবধানে যেন ওসমান হাদির যে ঘটনা, সেই ঘটনার তদন্ত হয়, সেই ব্যাপারে সরকার আগ্রহী, এরকম সরকার জানিয়েছে। জানানোর পরেও কেন এত এগ্রেসিভ হতে হলো? তাদের কাছে কোনো মেসেজ এসেছিল কিনা যে সরকার এটা মানবে না? কেন তারা সরকারকে সন্দেহের চোখে দেখছে? কেন তারা ভাবছে যে সরকার এই বিচারের ব্যাপারে তারা মনোযোগী না কিংবা আগ্রহী না? এই ভাবনাটা তাদের মধ্যে কেন কাজ করছে? অনেকগুলো প্রশ্ন সামনে এসে যায়। আমরা দেখলাম ঢাকা মেডিকেলে বহু আহত হয়ে ভর্তি হচ্ছেন।
আলোচিত ডাকসু নেত্রী জুমা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের, সালাউদ্দিন আম্মার, আলোচিত মানে চাঁদাবাজির কাণ্ডে গ্রেপ্তার হওয়া, তারপরে নাটকীয়ভাবে জামিন পাওয়া, সুরভির ওপরে লাঠিচার্জ করার ব্যাপারগুলো আমরা বিভিন্ন ভিডিও চিত্র ছড়িয়ে পড়তে দেখেছি। এবং যে সকল ভিডিও চিত্র এবং স্টিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এখন পর্যন্ত ছড়িয়ে পড়ছে, তাতে এটুকু মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে এই মেসেজটুকু চলে গেছে যে পরিস্থিতি স্বাভাবিক নেই, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমরা দেখেছি হাসপাতালে ছুটে গেছেন জামাতের জয়েন্ট সেক্রেটারি, যিনি জামাতের এই নির্বাচনকালীন সময়ে মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি ছুটে গেছেন, ছুটে গিয়ে এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়, সবারই আন্দোলন করার মৌলিক অধিকার রয়েছে, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। এটার সঙ্গে কি নির্বাচনের আদৌ কোনো সম্পর্ক আছে? নির্বাচনের মাত্র 5 দিন আগে এই ঘটনা কেন ঘটানো হচ্ছে? সরকারি কর্মকর্তা কর্মচারীরাই বা এতটা মানে এগ্রেসিভ হলো কেন? ইনকিলাব মঞ্চই বা এতটা এগ্রেসিভ হলো কেন? এই ব্যাপারগুলোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা, এই আলোচনাই এখন চতুর্দিকে। এবং বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রকমের আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই ঘটনাগুলো নির্বাচন বানচালের একটা চেষ্টা। আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের সঙ্গে এই সংঘর্ষের ঘটনায় আবার নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে গেলেন। সেখানে অবশ্য খারাপ কিছু হয়নি, এটা একটা ভালো দিক যে সেখানে খারাপ কিছু হয়নি। কিন্তু ব্যাপারগুলো কি ইঙ্গিত দেয়? এই ব্যাপারগুলো আমরা ইনকিলাব মঞ্চের তরফ থেকে খবর পেয়েছি যে তারা সন্ধ্যার পরে কোনো একটা সময় আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে তাদের আরও কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবে। ইতিমধ্যেই সুর উঠেছে এক দফা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন থেকে, আর এক দফা ইনকিলাব মঞ্চের এই পুলিশের সঙ্গে 2 গ্রুপের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে একটা সুর উঠেছে, কিসের নির্বাচন আগে বিচার চাই, কিসের নির্বাচন আগে পে স্কেল চাই, এই ব্যাপারগুলো, এই সুরগুলো উঠেছে। তার মানে নির্বাচন কেন্দ্রিক একটা যোগাযোগ এই ঘটনাগুলোর সঙ্গে আছে, এটা অনেকেই বলার চেষ্টা করছেন। এই ঘটনা যখন বলার চেষ্টা করছেন অনেকে, তখন আমরা দেখছি যে একটা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মানে প্রাসঙ্গিক আলোচনা তৈরি করেছে, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন। গতকালকে তিনি বলেছেন, কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলেছেন আরও দুঃসময় আসতে পারে। অর্থাৎ গতকালকেই তিনি ইঙ্গিত করলেন আরও দুঃসময় আসতে পারে, যদিও আজকের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার সঙ্গে তার ওই বক্তব্যের প্রাসঙ্গিক মিল আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ থাকতে পারে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার যে আশঙ্কা যে আরও দুঃসময় আসতে পারে, সেটাকে যদি আমি রাজনৈতিকভাবে মানে বিবেচনা করি, তিনি যে অ্যাঙ্গেলে বলেছেন সেই অ্যাঙ্গেল হয়তো ভিন্ন অ্যাঙ্গেল, কিন্তু রাজনৈতিকভাবে যদি বিবেচনা করি তাহলে কি আমরা আরও বেশি দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি? এটা যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা দেখছি যে ডিএমপি থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ইনকিলাব মঞ্চের ওপরে কোনো ধরনের কোনো মানে সহিংস আচরণ পুলিশের পক্ষ থেকে করা হয়নি। তারা কি বলছে দেখুন, বাংলা ট্রিবিউনের শিরোনামটা, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র গুলি ব্যবহার করেনি পুলিশ। যখন আলোচনা ছড়িয়ে পড়েছে যে জাবের গুলিবিদ্ধ হয়েছে, সালাউদ্দিন আম্মারকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, জুমাকে মাটিতে ফেলে বুট দিয়ে খোঁচা হয়েছে, সালাউদ্দিন আম্মারকে মাটিতে ফেলে বুট দিয়ে খোঁচা হয়েছে, এরকম আলোচনা যখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু ডিএমপি থেকে বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সহিংস কার্যক্রম পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে যমুনা ও আশেপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ। সন্ধ্যায় একটু আগে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী
পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এখানে বিভিন্ন গোষ্ঠী বলা হয়েছে, আমরা বিভিন্ন গোষ্ঠী বলতে দুইটা গোষ্ঠীকেই দেখছি, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ইনকিলাব মঞ্চ। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অর্থাৎ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ব্যবহার করেছে পুলিশ, এটা স্বীকার করা হয়েছে, কিন্তু গুলি ছোড়ার কথা অস্বীকার করা হয়েছে। তাহলে জাবের গুলিবিদ্ধ হলো কিভাবে, সেই প্রশ্ন আসে। সেই প্রশ্ন যখন আসে তখন আবারও পুলিশকে বিতর্কিত করার ব্যাপার সামনে আসছে কিনা, নাকি পুলিশ বিতর্কিত হওয়ার মতো কাজ করছে। শেখ হাসিনার সময়ে, আওয়ামী লীগের সময়ে যে বিতর্কের মুখে পুলিশ পড়েছিল, আবারও পুলিশ নতুন বিতর্কের মুখে পড়ছে কিনা। এই যে ইনকিলাব মঞ্চের ছাত্র জনতা, তারা দাবি করছে তারা ছাত্র জনতা, তো ছাত্র জনতার তাদের ওপরে যে পুলিশের আক্রমণটা হলো, অনেকে বলছেন যে এই পুলিশ তাহলে কোন পুলিশ? এখন তো শেখ হাসিনার পুলিশ নেই, এখন তো আওয়ামী লীগের পুলিশ নেই, তাহলে এখন পুলিশ হামলা করছে কিভাবে? পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে কোনো ধরনের গুলি, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। প্রশ্ন আসে, জাবেরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা তাহলে কি? এখানে কি তৃতীয় কোনো পক্ষ ঢুকে পড়েছে? আবারও সেই তৃতীয় পক্ষের মহড়া চলছে এসবের মধ্যে। এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে অনেকে নিশ্চিত করেই লেখালেখি করছেন এবং মানে প্রচণ্ড আকারে যেটা ছড়িয়ে পড়েছে আজকের মানে বিকেলের থেকে যে ব্যাপারটা ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে এই ঘটনাগুলোই ইঙ্গিত দেয় যে যে কোনো মূল্যে নির্বাচনটা না হোক, এটা কোনো কোনো গোষ্ঠী হয়তো চাচ্ছে। কিন্তু নির্বাচন না হোক এই চাওয়াটা ইনকিলাব মঞ্চের কেন থাকবে? থাকার তো কথা নয়। তারা তো সংস্কারের পক্ষে ছিল, জুলাই সনদের পক্ষে ছিল এবং তারা নির্বাচনের পক্ষেই থাকার কথা। তাহলে তাদের কি কেউ ব্যবহার করছে, কিংবা তারা কি নিজের অজান্তেই ব্যবহৃত হচ্ছে? এই প্রশ্নগুলো অনেকে করছেন। আমাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন তৈরি করতে আমরা চাই না, কিন্তু ব্যাপারটা যে খুব একটা স্বাভাবিক নয়। অনেকগুলো ব্যাপারই, আরেকটা ব্যাপার, বড় ব্যাপার আমরা দেখেছি আজকে এই সকালের দিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সহিংসতা, পুলিশের সঙ্গে যে সহিংসতা, সেখানে সেই ঘটনার পরপরই একটা খবর বিএনপি থেকে এসেছে। বিএনপি 8 তারিখে যে মহাসমাবেশ করার কথা ছিল সেই মহাসমাবেশ তারা স্থগিত করে দিয়েছে। সেটাও একটা ইঙ্গিত বহন করে যে বিএনপি কি তাহলে মনে করছে যে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে? নির্বাচন হচ্ছে না, বিএনপি এত বড় কর্মসূচি কেন বাতিল করবে? আবার একটা ঘটনা ঘটার পরে, দুপুরের পরে আবারও আর একটা ঘটনা, আবারও সন্ধ্যার পরে আমরা দেখছি যে শাহবাগে জমায়েত করা হচ্ছে। এখন সংবাদ সম্মেলন থেকে কি কর্মসূচি ঘোষণা করা হয়, সেখানে থেকে কি এটা বলা হয় কি না যে আজকে যে ঘটনা ঘটানো হলো, জাবের গুলিবিদ্ধ হলো, সালাউদ্দিন আম্মার মার খেয়ে রক্তাক্ত হলো, এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। যদি এই ধরনের কর্মসূচিও আসে তবুও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, যেটা আমাদের কাছে কাম্য নয়। এখন সরকারের উচিত এটা খুঁজে বের করা যে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের এই ঘটনাটা কেন ঘটলো, এর জন্য কারা দায়ী। পুলিশ নিশ্চয়ই একা একা এই কাজটা করেনি। পুলিশকে যদি উত্ত্যক্ত না করা হয়, উস্কানি না দেওয়া হয়, তাহলে পুলিশ এই কাজ করেনি, এটা যেমন সত্য। আবার পুলিশ একা একাও চড়াও হয়নি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পুলিশ কোনো কার্যক্রম হাতে নেয় না, সেটাও সত্য। আবার ইনকিলাব মঞ্চ সকালে ঘটে যাওয়া একটা ঘটনার পরে আবারও তারা যমুনার দিকে ব্যারিকেড ভেঙে অগ্রসর হলো কেন? তাদের হাতে আদৌ কোনো বিকল্প কি ছিল না কিনা, এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। প্রশ্ন যতই আসুক, নির্বাচনের 5 দিন আগে এই ঘটনাগুলো একটা প্রশ্ন তৈরি করে। সব প্রশ্নের গোড়ার প্রশ্ন হচ্ছে নির্বাচনটা 12 তারিখে হবে তো, হচ্ছে তো, কিংবা হতে দেয়া হচ্ছে তো? কেউ নির্বাচন যেন না হতে পারে সেরকম কি কিছু হচ্ছে? যদিও গত রাতেই আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে এবং এই জাবেরই তিনি বলেছেন যে ছাত্রীর দল তারা বলছে আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। অর্থাৎ তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছিলেন। আমরাও চাই যে তাদের ওপরে এই ধরনের দোষারোপ যেন না আসে।
কোনোভাবেই যেন এটা প্রমাণিত না হয় যে নির্বাচন কে বাধাগ্রস্ত করার জন্য কোনো ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংস্রব আছে। তারা শুধুই ওসমান হাদির যে ঘটনা, সেই ঘটনার সুষ্ঠু বিচার চাইছে এবং তা ওসমান হাদিকে ভালোবেসেই তারা বিচার চাইছে। এটাই প্রমাণিত হোক, তাতেই দেশের